বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট আমির হামজা লিমন। আমি নিয়মিত আইন প্র্যাকটিস করি। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই পর্বটি শুরু করলাম। প্রিয় দর্শক, আপনি আপনার সম্পত্তির মালিক যেভাবেই হন না কেন, সম্পত্তির মালিক হওয়ার পরে অবশ্যই কিন্তু আপনাকে নামজারি বা খারিজ করে নিতে হবে। কারণ আপনার সম্পত্তির মালিকানার মোস্ট গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হচ্ছে এই খারিজ। আজকে এই পরের মাধ্যমে আমি আলোচনা করব এই খারিজ বা নামজারি করতে কি কি কাগজপত্র লাগে। বিষয়টি জানতে আমার সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আজকের পর্বে আলোচনার বিষয় খারিজ করতে কি কি কাগজপত্র লাগে। প্রিয় দর্শক, আমি এই সহজ আইন চ্যানেলের মাধ্যমে নিয়মিত আইনের নানা দিক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আপনারা প্রতিটি পর্বের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের পর্বে আলোচনার বিষয় খারিজ করতে কি কি কাগজপত্র লাগে। প্রিয় দর্শক, নামজারি, খারিজ, মিউটেশন, জমা একত্রিতকরণ, কর্তন, নামকর্তন কিন্তু একই জিনিস। বিভিন্ন জায়গায় এই খারিজটি বা নামজারি বিভিন্ন নামে পরিচিত। কিছু জায়গায় খারিজ নামে পরিচিত, আবার কিছু জায়গায় মিউটেশন নামে পরিচিত, আবার কিছু জায়গায় জমা একত্রিত নামে পরিচিত, আবার কিছু জায়গায় শুধু কর্তন নামে পরিচিত। অর্থাৎ এই নামজারি, খারিজ, মিউটেশন একই জিনিস। এটি হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। প্রিয় দর্শক, আপনি আপনার সম্পত্তির মালিক যেভাবেই হন না কেন, যে দলিল মূলেই আপনি আপনার সম্পত্তির মালিক হন না কেন, সম্পত্তির মালিক হওয়ার পরে অবশ্যই কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে এই খারিজটি করে নিতে হবে। কারণ আপনার সম্পত্তির মোস্ট গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হচ্ছে এই নামজারি বা খারিজ। তাই আপনি যেভাবেই সম্পত্তির মালিক হন না কেন বা যে দলিল বলেই সম্পত্তির মালিক হন না কেন, সম্পত্তির মালিক হওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে কিন্তু এই নামজারি বা খারিজটি করে নিতে হবে। প্রিয় দর্শক, আজকের পর্ব আলোচনার বিষয় খারিজ করতে কি কি কাগজপত্র লাগে। এই খারিজ করতে সাধারণত 7 থেকে 8 ধরনের কাগজ লাগে। প্রথম হচ্ছে দলিল লাগবে। 1 নম্বরে কি লাগবে? দলিল লাগবে। প্রিয় দর্শক, যে দলিল বলে আপনি সম্পত্তির মালিক হয়েছেন, সেটি সাফ কবলা দলিলও হতে পারে, ডিক্লারেশন অফ হেবা দলিলও হতে পারে, দান দলিলও হতে পারে, বন্টনামা দলিলও হতে পারে। অর্থাৎ যে দলিল বলে আপনি সম্পত্তির মালিক হয়েছেন, এই দলিলের কপিটি লাগবে। এই দলিলের কপি কিন্তু এই দলিলটি 2 ধরনের হতে পারে। একটা সার্টিফাইড কপি হতে পারে, মূল দলিলও হতে পারে। এতে কোনো সমস্যা নেই। মূল দলিল হলেও চলবে, সার্টিফাইড কপি হলেও চলবে। অর্থাৎ যে দলিল বলে আপনি সম্পত্তির মালিক হয়েছেন, এই দলিলটি লাগবে। 2 নম্বরে লাগবে হচ্ছে আপনার সংশ্লিষ্ট খতিয়ান। অর্থাৎ যে জমি নিয়ে, যে সম্পত্তির আপনি নামজারি করতে গিয়েছেন, এর সংশ্লিষ্ট খতিয়ান লাগবে। প্রিয় দর্শক, এই খতিয়ান কিন্তু 2 ধরনের হয়। একটি হচ্ছে রেকর্ডীয় খতিয়ান, একটা হচ্ছে নামজারি খতিয়ান। রেকর্ডীয় খতিয়ান কোনগুলো? সিএস, এসএ, আরএস, বিএস, এগুলো হচ্ছে রেকর্ডীয় খতিয়ান। আর নামজারি খতিয়ান হচ্ছে নামজারির মাধ্যমে যে খতিয়ানটি, এই মিউটেশনের মাধ্যমে যে খতিয়ানটি সৃষ্টি হয়, এটি হচ্ছে মিউটেশন খতিয়ান। প্রিয় দর্শক, সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান তো লাগবেই, এর সঙ্গে সিএস, এসএ, আরএস বা সংশ্লিষ্ট যে খতিয়ানগুলো আছে এগুলোও লাগবে। এবং আপনি যার কাছ থেকে সম্পত্তিটি ক্রয় করেছেন, সে যদি নামজারি করে থাকে, অর্থাৎ সে যদি সর্বশেষ রেকর্ডীয় মালিকের কাছ থেকে সম্পত্তিটি ক্রয় করে নিজের নামে নামজারি খতিয়ান সৃষ্টি করে থাকে, সেক্ষেত্রে এই নামজারি খতিয়ানটিও লাগবে। অর্থাৎ এই খতিয়ান আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট খতিয়ান দিতে হবে। এই খতিয়ান 2 ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে রেকর্ডীয় খতিয়ান, একটি হচ্ছে নামজারি খতিয়ান। এই অবশ্যই রেকর্ডীয় খতিয়ান এবং নামজারি খতিয়ান প্রয়োজন অনুযায়ী 2টি আপনাকে সাবমিট করতে হবে। 3 নম্বরে হচ্ছে ভূমি উন্নয়ন কর পরিষদের দাখিলা, যেটাকে আমরা খাজনা দাখিল বা খাজনা রিসিপ্ট বলি বা খাজনা দাখিলা বলি। এটি কিন্তু হালনাগাদ লাগবে, এটি কিন্তু লেটেস্ট হতে হবে। 4 নম্বর হচ্ছে বায়া দলিল। অর্থাৎ আপনি যার কাছ থেকে সম্পত্তিটি ক্রয় করেছেন, সেই ব্যক্তি যে দলিল বলে মালিক হয়েছিল, সেই দলিলটিও লাগবে। 5 নম্বরে হচ্ছে আপনার ওয়ারিশন সনদ লাগবে। এটি যদি আপনার যে সম্পত্তিটা আপনি নামজারি করার জন্য আবেদন করেছেন, সেটি যদি আপনার হচ্ছে ওয়ারিশন সম্পত্তি হয়, অথবা বন্টননামা দলিল বলে যদি আপনি সম্পত্তিটি নামজারি করার জন্য আবেদন করে থাকেন, এক্ষেত্রে কিন্তু ওয়ারিশন সনদও লাগবে। 6 নম্বরে হচ্ছে আদালতের রায় বা ডিগ্রির কপি। অর্থাৎ আপনি যে সম্পত্তিটি নামজারি করার জন্য আবেদন করেছেন, সেটি যদি আদালতের রায় বা ডিগ্রি মূলে আবেদন করে থাকেন, সেক্ষেত্রে আদালতের রায় বা ডিগ্রির সার্টিফাইড কপি লাগবে।
7 নম্বরে হচ্ছে কলমি নকশা, অর্থাৎ আপনি আবেদনপত্রে কলম দিয়ে হাতে একটি নকশা, তফসিলবন্দ সম্পত্তির একটি নকশা তৈরি করে দিতে হবে প্রিয় দর্শক। তাহলে নামজারি করতে মূলত এই 7 থেকে 8 ধরনের কাগজপত্র লেগে থাকে প্রিয় দর্শক। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন বা অনেকে আমাকে প্রশ্ন করেন যে নামজারি করতে কতদিন সময় লাগে। প্রিয় দর্শক, মহানগরের জন্য নামজারি করতে 60 দিন সময় লাগে এবং অন্যান্য ক্ষেত্রে নামজারি করার জন্য 45 দিন সময় লাগে প্রিয় দর্শক। এই নামজারি নিয়ে কিন্তু আমরা একটু ফুল প্রসিডিং, ফুল যে প্রসেস, নামজারির যে ফুল যে প্রসেস, এই প্রসেস নিয়ে কিন্তু আমার একটি পর্ব রয়েছে। আমি ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্ক দিয়ে দিব, আপনারা প্রয়োজন মনে করলে নামজারি কিভাবে করতে হয়, কোথায় আবেদন করতে হয়, আপনার কিভাবে ডেট পরে, কোথায় হিয়ারিং হয়, কত টাকা খরচ লাগে, ডিটেলস এভরিথিং সব বিষয় নিয়ে পর্বে আলোচনা করা আছে। আপনারা, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন প্রিয় দর্শক। এই নামজারি প্রসিডিং কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনাকে 3 ধরনের কাগজ প্রোভাইড করা হবে। একটি হচ্ছে আপনার নামজারি পটচাহান দেওয়া হবে, আরেকটি হচ্ছে আপনার ডিসিআর দেওয়া হবে, আরেকটি হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট দেওয়া হবে। অ্যাবস্ট্রাক্টের ফটোকপি সচরাচর দেয়, কিন্তু এই 3 ধরনের কাগজ আপনি নামজারি করার পরে পাবেন। এরপরে যদি আপনি খাজনা দেন সেক্ষেত্রে কিন্তু খাজনার কপিও পাবেন প্রিয় দর্শক। তাহলে আজকে এই পর্বের মাধ্যমে আলোচনা করলাম খারিজ করতে কি কি কাগজপত্র লাগে। পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আইনগত মতামতের প্রয়োজন হলে কমেন্ট করতে পারেন, প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, আইন জানবেন, আইন মানবেন, ঝামেলামুক্ত জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ।